বিনা ঔষধে ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকার উপায়। তো বিনা ঔষধে ডায়াবেটিস রোগীদেরকে সুস্থ রাখতে হলে বা সুস্থ রাখার উপায় জানতে হলে প্রথমে আমাকে জানতে হবে যে ডায়াবেটিস হলে আমাদের কি কি রোগ হয়, এই বিষয়টা আগে জানতে হবে। সচেতনতা তৈরি করতে হবে। আর ইনসুলিন রেসিস্ট্যান্ট যে যদি আমাদের হয়ে যায়, মানে ডায়াবেটিস হওয়ার পরে তো ইনসুলিন রেসিস্ট্যান্ট হতে পারে বা হয়, হওয়ার পরেই সাধারণত আমাদের অনেক অনেক ক্ষতি হয়। তো এই যে অনেক অনেক ক্ষতি হয়, সেই ক্ষতিগুলো আমাদের জানতে হবে। আর ইনসুলিন রেসিস্ট্যান্ট কিভাবে হয় এই বিষয়টা, বা এটা আমরা কিভাবে বুঝবো, এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করি। ডায়াবেটিস রোগীদেরকে প্রধানত দুইটা পরীক্ষা করতে দিতে হয়। একটা হলো ফাস্টিং ব্লাড সুগার, ফাস্টিং গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ, এবং ফাস্টিং ইনসুলিন, এই দুইটা পরীক্ষা দিতে হয়। ফাস্টিং গ্লুকোজ তো আমরা রক্ত থেকে মাপলেও পারি, বা নিজেরা গ্লুকোমিটার দিয়ে মাপলেও অনেক সময় পাওয়া যায়, এবং রেজাল্ট খারাপ না, একই ভালোই রেজাল্ট আসে। কিন্তু ফাস্টিং ইনসুলিন এটা ল্যাব থেকে করতে হবে, এবং সাধারণত সব ল্যাবে থাকে না। এবং থাকে না কেন থাকে না, এর এর কারণ হলো এইটা অ্যালোপ্যাথি ডাক্তাররা এইটা করতে চায় না, বা এটা করলে ওরা যে ধোকা দিচ্ছে রোগীদেরকে সেটা ধরা খেয়ে যাবে। হুম কারণ ফাস্টিং ইনসুলিনটা দিয়েই বোঝা যাবে যে রোগীর কতটুকু ডায়াবেটিস কমেছে। হ্যাঁ, রক্তে গ্লুকোজের মাত্রা বেশি হয়েছে, আপনি কোনো একটা ওষুধ দিয়ে রক্তের গ্লুকোজটাকে রিডিউস করে দিলেন। কিছুক্ষণ আগে আমাদের ডাক্তার গাজী সাব্বির আহমেদ স্যার বললেন যে যখন ইনসুলিন রেসিস্ট্যান্ট হয়ে যায়, ইনসুলিনের সাথে আমাদের গ্লুকোজে আমাদের কোষের খাবারের সম্পর্ক, অর্থাৎ কোষ বেঁচে থাকার সাথে ইনসুলিনের সম্পর্ক। হুম ইনসুলিন নিঃসরণ হবে, আমাদের রক্তে যে গ্লুকোজ গুলো আছে, রক্তে যে চিনি আছে, সেই গ্লুকোজ এবং চিনি এটাকে ইনসুলিন শক্তিতে রূপান্তরিত করবে এবং আমাদের কোষে এটাকে প্রেরণ করবে। এবং এই যে কোষে প্রেরণ করবে, এই পুরো কাজটা, পুরো প্রক্রিয়াটা কিন্তু ইনসুলিনের কাজ। তো পুরো প্রক্রিয়াটা, আমি যদি আমার ইনসুলিন আসতেছে না, আমি কি করলাম, ঔষধ দিয়ে রোগীর কি বলে গ্লুকোজটাকে কমিয়ে রাখলাম। আমি কি আসলে ভালো কাজ করলাম, বা ডাক্তার হিসেবে ভালো কাজ করলাম? না, কখনো না, ডাক্তার হিসেবে ভালো কাজ করিনি। আমার উচিত ছিল কি, ইনসুলিন যেন আসে এইটাকে রেডি করা, অর্থাৎ আমার শরীর থেকে যেন ইনসুলিন উৎপন্ন হয় এই বিষয়টাকে নিশ্চিত করা। তো সেটা নিশ্চিত কর, মানে আমার যে শরীর থেকে ইনসুলিন উৎপন্ন হচ্ছে, বা আমি বাইরে থেকে ইনসুলিন দিলেও যে শরীরে থাকতেছে, এই বিষয়টাকে আমি নিশ্চিত করব কিভাবে? ফাস্টিং ইনসুলিন দিয়ে। ফাস্টিং ইনসুলিন পরীক্ষা করে, ফাস্টিং ইনসুলিন পরীক্ষা এবং ফাস্টিং গ্লুকোজ পরীক্ষা করার পরে দুইটার একটা গুণফল তৈরি করতে হবে। গুণফলটা কিভাবে করতে হবে? যদি পার ডেসিলিটারে মিলিগ্রাম থাকে, 1 মিলিগ্রাম, অর্থাৎ যদি ইসের মধ্যে, অর্থাৎ পরীক্ষার মধ্যে যদি থাকে মিলিগ্রাম পার ডেসিলিটার, এইরকম যদি দেওয়া থাকে, তাহলে ফাস্টিং গ্লুকোজ এবং ফাস্টিং ইনসুলিনের যে রেজাল্ট হবে, রেজাল্ট দুইটাকে গুণ করতে হবে। গুণ করার পর 405 দিয়ে ভাগ করতে হবে, যে ফলাফল হয়। অথবা আম, যদি আপনি যদি ল্যাব থেকে পরীক্ষা করান ফাস্টিং গ্লুকোজ এবং ফাস্টিং ইনসুলিন একসাথে পরীক্ষা করালে, ওরা দুইটা আম, আম, ই দিবে, প্যারামিটার দিবে, সেটা হলো মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা মিলিমোল পার লিটার। তো যদি মিলিমোল পার লিটার হয়, তাহলে আমরা ভাগ করবো 22.5 দিয়ে, বা 22 বা 22.5 দিয়ে, 22.5 দিয়ে আমরা ভাগ করব। কি কে ভাগ করব? গ্লুকোজ, ফাস্টিং গ্লুকোজ এবং ফাস্টিং ইনসুলিন, এই দুইটাকে গুণ করার পর গুণের রেজাল্টটাকে আমরা 22 দিয়ে ভাগ করব। যদি তার সেটাকে যদি মিলিমোল পার লিটার দিয়ে গণনা করা হয়, আর যদি মিলিগ্রাম
পার ডেসিলিটার দিয়ে গণনা করা হয়, তাহলে 405 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যে রেজাল্টটা হবে, যদি রেজাল্টটা 0.5 থেকে 1.4 থাকে বা 1.4 হয়, তাহলে এটা নর্মাল। অর্থাৎ 0.5 থেকে 1.4 যদি হয় তাহলে নর্মাল, তাহলে সে একজন পেশেন্ট ঠিক আছে। তো ইনসুলিন রেসিস্ট্যান্ট আমরা ধরে নিব কখন? প্রাইমারি লেভেলের ইনসুলিন রেসিস্ট্যান্ট হয়ে গেছে বা রেসিস্ট্যান্ট শুরু হয়েছে, আমরা ধরে নিব 1.9 যদি হয়, অর্থাৎ 0.5 থেকে 1.4, এইটুকু হলো তার নর্মাল রেঞ্জ। নর্মাল রেঞ্জের পরে একটা টলারেট রেঞ্জ আছে 1.9 পর্যন্ত। 1.9 হয়ে গেলেই ধরে নিব তার ইনসুলিন রেসিস্ট্যান্ট হয়ে গেছে। তো 2.9 যদি হয় তাহলে সিগনিফিকেন্ট ইনসুলিন রেসিস্ট্যান্ট আমরা ধরতে পারি। তাহলে এই যে রেজাল্টের যে ব্যাপারটা বললাম, যে ফাস্টিং গ্লুকোজ তারপর গুণ ফাস্টিং ইনসুলিন গুণ 405 যদি মিলিগ্রাম পার ডেসিলিটার দিয়ে এটাকে গণনা করা হয়, আর যদি মিলিমোল পার লিটার দিয়ে গণনা করা হয়, তাহলে ফাস্টিং গ্লুকোজ গুণ ফাস্টিং ইনসুলিন ভাগ 22.5 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এই যে রেজাল্ট গুলো আমি বললাম, নর্মাল রেঞ্জ, তারপর ইনসুলিন রেসিস্ট্যান্ট রেঞ্জ এবং সিগনিফিকেন্ট ইনসুলিন রেসিস্ট্যান্ট, এই বিষয়টা আমরা বুঝতে পারবো এবং আমরা রোগীকে একেবারে বাই প্রমাণ বলতে পারবো যে আপনার ইনসুলিন বা আপনি যে এত কিছু মানে এত ওষুধ খাচ্ছেন, আপনাকে খালি শুধু ধোকা দিচ্ছে যে রক্তের মধ্যে গ্লুকোজ কমে গেছে, হ্যাঁ আপনি ভালো আছেন। হ্যাঁ, ভালো যে নাই তার প্রমাণ হলো যে আজকে রুগীটা যে ওষুধ খাবে অ্যালোপ্যাথি, 1 বছর পরে তার ঔষধের সংখ্যা বাড়বে এবং তার রোগের সংখ্যাও বাড়বে। 5 বছর পরে তার কিডনি, তারপর আদার্স আদার্স সমস্যাগুলো তৈরি, চোখের ঝাপসা দেখা, দাঁতের প্রবলেম, কিডনির প্রবলেম, গ্যাস্ট্রো লিভারের প্রবলেম তার মধ্যে তৈরি হতে শুরু করবে, হার্টের প্রবলেম তৈরি হতে শুরু করবে এবং রোগের সংখ্যা বাড়বে, ঔষধের সংখ্যা বাড়বে। তার মানে সে কিন্তু ভালো ছিল না, তাকে ভালো রাখার একটা ধোঁকার অভিনয় করা হয়েছে। হ্যাঁ, যেমন ধরুন কোনো একটা মানুষের যদি জ্বর হয়, তো জ্বর হওয়ার পরে আপনি কপালে এই দিলেন, ঠান্ডা কাপড় দিলেন, কপালে ঠান্ডা কাপড় দেওয়ার পর কপাল থেকে কিন্তু তার উত্তাপটা কমে গেল, তার মানে কি জ্বর ভালো হয়ে গেছে? আপনাকে যদি কেউ এরকম বোঝায়, একটা শিশু মানে ধরুন আপনার ফ্যামিলির একটা মানুষ বোঝায়, দেখ তো জ্বর তো কমে গেছে, দেখ এই যে আমি পানি দিলাম, জলপট্টি দিলাম, জ্বর তো কমে গেছে। হুম, তো রুগী কিন্তু এখন জ্বরটা কমাচ্ছে, রুগী একটু ভালো লাগতেছে, হ্যাঁ, পরে একদিন দিন শেষে গিয়ে বিকেলবেলা রুগী কিন্তু আরো খারাপের দিকে যাচ্ছে, আবার পানি দিয়ে কমাচ্ছে, আরো খারাপের দিকে যাচ্ছে, আবার পানি দিয়ে কমাচ্ছে, অর্থাৎ জলপট্টি দিয়ে কমাচ্ছে, 2 দিন 3 দিন হয়ে গেছে, রুগীর অবস্থা কিন্তু খুবই খারাপ। এখন এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে নিয়ে ফ্যামিলির মানুষ হয়তো বোকা, এই জন্য এটাকে বলতেছে জ্বর কমে গেছে, কিন্তু শিক্ষিত মানুষ হাসবে যে হ্যাঁ করছে কি বিষয়টা। হ্যাঁ, তো যারা ডায়াবেটিস নিয়ে শিক্ষিত, আমি কিন্তু শিক্ষিত বলতে যারা প্রকৃত ডাক্তার, আমি কিন্তু বলছি না যারা ওষুধ কোম্পানির সেলসম্যান। বর্তমান যারা ওষুধ কোম্পানির সেলসম্যান বলতে বর্তমানে যারা ডায়াবেটিসের ডাক্তার, যারা ফাস্টিং গ্লুকোজ মাইপে বলতেছে দেখো আমি তোমার গ্লুকোজ কমাই দিছি, হ্যাঁ, এরা হলো ওষুধ কোম্পানির সেলসম্যান, এরা কিন্তু ডাক্তার না। হয়তো সার্টিফিকেট আছে, হয়তো সে বাহিরের দেশ থেকে অনেক বড় বড় ডিগ্রি নিয়ে এসেছে, হ্যাঁ, ওরা কিন্তু ডাক্তার না। ওরা যদি ডাক্তার হইতো তাহলে কি করতো, ফাস্টিং গ্লুকোজ এবং ফাস্টিং ইনসুলিন দুইটা মেপে রুগীকে বুঝাইতো, এই দেখো তোমার লেভেলটাকে আমি নরমালে নিয়ে আসতে পেরেছি, আমি তোমার লেভেলটাকে আমি ঠিক করে দিতে পেরেছি। হ্যাঁ, কিন্তু সে এটা করতেছে না, জানে, অবশ্যই জানে, তারা জ্ঞানী মানুষ, হ্যাঁ অবশ্যই জানে, কিন্তু এটা করলে ধরা খেয়ে যাবে। তো
এই যে রোগীদের ক্ষতি করতেছে, ধরা খাবে, কিন্তু রোগীকে এমন একটা ধোঁকা দিয়ে রাখছে যে ওই জ্বরের রোগীর কপালে জলপট্টি দেওয়ার মতো একটা ধোঁকা, যেই ধোঁকার কারণে 3 দিন পরে কিন্তু রোগী একেবারে শয্যাশায়ী। 3 দিন আগে রোগীকে ওষুধ দিলে, মানে জ্বরের রোগীকে ওষুধ দিলে রোগটা কিন্তু এত খারাপের দিকে যাইতো না। হ্যাঁ, এখন জলপট্টি দিয়ে দিয়ে জ্বরের রোগীকে, মানুষকে বুঝালো, তার ফ্যামিলির মানুষকে বুঝালো যে এই তো জ্বর তো কমে গেছে, এই তো জ্বর তো কমে গেছে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, তো আসলে তার কোনো চিকিৎসাই হয়নি, তাকে আরো জ্বরে 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 জ্বরাক্রান্ত করে ফেলা হয়েছে। ঠিক অনুরূপ ভাবে ডায়াবেটিস রোগীর আসলে কোনো চিকিৎসাই হচ্ছে না, তাকে আরো খারাপ 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 থেকে আরো খারাপ করে ফেলা হচ্ছে। তো এই যে আরো খারাপ করে ফেলা হচ্ছে, এই আরো খারাপ থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে অবশ্যই লাইফস্টাইল মেনটেন করে চলতে হবে। কারণ এই রোগটাই হলো মেটাবলিক ডিজিজ। কিছুক্ষণ আগে আমাদের ডাক্তার গাজী সাব্বির আহমদ স্যার বলেছেন যে মেটাবলিক ডিজিজ। আমরা কি খাইছি, আমাদের খাদ্যাভ্যাস, চলাফেরা, আমরা যে পরিমাণ খেয়েছি ওই পরিমাণ বার্ন করি নাই। ডায়াবেটিস রোগ কি? ডায়াবেটিস রোগ হলো আমি খাইছি, আমি সারাদিনের শক্তি, যতটুকু শক্তি বা যতটুকু এনার্জি আমার শরীরে নিয়েছি ততটুকু এনার্জি আমি কাজ করে ফুরিয়ে দেই নাই। এক্সট্রা যে এনার্জি, এক্সট্রা যে কি বলে এনার্জি আমার শরীরে, আমার লিভারে, তারপর আমার পেটের চামড়ার নিচে, আমার রক্তনালীর ভিতরে এই এনার্জি গুলো জমে আছে, তেল হয়ে বা ফ্যাট হয়ে এগুলো জমে আছে। তো জমতে 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 একটা সময়ে সে অতিরিক্ত মাত্রায় জমে গিয়ে আমার শরীরের অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করতেছে। এখন কি কি অঙ্গ ক্ষতিগ্রস্ত করে এই বিষয়টা আমরা যদি দেখি, যে প্রথম অ্যাটাক যেই বিষয়গুলোতে হয় ডায়াবেটিস যাদের হয়, যে তার ওবাসিটি হতে থাকে। ওবাসিটি কি? সে স্বাভাবিকের চেয়ে আরো মোটা হতে থাকে। অনেক পেশেন্ট আছে মোটা না, চিকন হয়। তাদের জন্য কিন্তু আমাদের রুব্রিক ভিত্তিক ট্রিটমেন্ট আছে। তারপর হাইপার টেনশন হয়। হাইপার টেনশন মানে হলো হাই ব্লাড প্রেশার হতে থাকে। অ্যালজাইমার্স ডিজিজ হয়, অর্থাৎ অর্থাৎ ব্রেইন সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত, স্মৃতি সংক্রান্ত সমস্যাগুলো তার মধ্যে তৈরি হতে থাকে। ক্যান্সার হয়, ফ্যাটি লিভার হয়। তাহলে একজন রোগীর ডায়াবেটিস অ্যাসোসিয়েটেড রোগ হিসাবে ওবাসিটি, হাইপারটেনশন, অ্যালজাইমার্স ডিজিজ, ক্যান্সার এবং ফ্যাটি লিভার, এই 6টা রোগ তার আসবে। আসার জন্য সে সিরিয়াল ধরে বসে আছে। যদি আপনি অ্যালোপ্যাথি চিকিৎসা নেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই রোগগুলো আসবে আসবে আসবেই। আপনি যত ডাক্তারের কাছে যাবেন তত আপনাকে ঔষধ দিয়ে ধামাচাপা দেওয়া হবে। সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি কি করতে পারে? হোমিওপ্যাথি আপনাকে শুরু থেকেই সিমটম সিমিলারে, এই যে ডায়াবেটিস হলে, ধরুন একজনের ডায়াবেটিস হলে তার ক্ষুধা মন্দা তৈরি হয়েছে, তাহলে এই যে ক্ষুধা মন্দার যে সিমটম গুলো, সিমটম অনুসারে ওষুধ দিলে ক্ষুধাটা স্বাভাবিক হবে। ডায়াবেটিস রোগীর প্রস্রাবের সাথে অ্যালবিউমিন যাচ্ছে, তো এই অ্যালবিউমিন যে যাচ্ছে, এই অ্যালবিউমিন সিমটমের উপর ভিত্তি করে ঔষধ দিলে অ্যালবুমিন যাওয়াটা কমে যাবে। তার মানে হলো সে তার ডিজিজটা আর খারাপের দিকে যাচ্ছে না, একটা জায়গায় আটকে আছে। তো এটুকু বুঝার চেষ্টা করবেন। হোমিওপ্যাথি আপনাকে কি করতে পারে? আপনার রোগটাকে বাড়তে দিবে না, একটা জায়গায় আটকিয়ে দিতে সক্ষম। কিন্তু আপনি যদি ডায়েট মেনটেন না করেন, লাইফস্টাইল পরিবর্তন না করেন, তাহলে এই রোগটাকে আরোগ্য করা কখনো সম্ভব না। অবশ্যই লাইফস্টাইল মেনটেন করতে হবে। লাইফস্টাইল মেনটেন করার পাশাপাশি যদি হোমিওপ্যাথি সেবন করা হয় তাহলে অবশ্যই আরোগ্য করা সম্ভব, এবং একমাত্র হোমিওপ্যাথি দিয়েই আরোগ্য করা সম্ভব। কেটো ডায়েট করেও আপনি হয়তো হয়তো কিছু পার্সেন্ট আরোগ্য হয়,
কিন্তু কেটো ডায়েট আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির যে ডায়েটের কথা বলেন, এই ডায়েট দিয়ে সব রোগী আরোগ্য হবে না। যতদিন ডায়েট করে, আপনারা এখানে হয়তো অনেকেই করছেন বা অনেকেই অভিজ্ঞতা আছে ফ্যামিলিতে, কেটো ডায়েট হয়তো দেখা গেল যে কোনো মানুষ 2 মাস 3 মাস 6 মাস করতেছে, তারপরে আর সে করতে পারে না। কেটো ডায়েট এত সোজা না। হ্যাঁ, তো যারা কেটো ডায়েট করতে পারতেছে না বা কেটো ডায়েট ছেড়ে দিচ্ছে, তার ডায়াবেটিস আগের মতোই আবার শুরু হয়ে গেছে। কেন শুরু হয়ে গেছে? কারণ এখানে হোমিওপ্যাথি ঔষধ তার শরীরে পড়ে নাই। হোমিওপ্যাথি ঔষধে যে সিমটম সিমিলারের যে ট্রিটমেন্ট গুলো এখানে তার হয়নি। যেমন ডায়াবেটিসের রোগী চোখে ঝাপসা দেখবে, দেখার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়। যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে তাকে এই চোখে ঝাপসা দেখার সিমটম সিমিলারে ঔষধ দেওয়া হয়, তাহলে চোখে ঝাপসা দেখার ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তার মানে কি, তাকে আর এদিকে ক্ষতিগ্রস্তের দিকে নিয়ে যাচ্ছে না। দাঁতের গোড়া থেকে রক্ত পড়া বা দাঁত দিয়ে দাঁত নড়তে শুরু করা বা দাঁতের সমস্যাগুলো তৈরি হবে ডায়াবেটিসের রোগীদের। দাঁতের সমস্যাগুলো যখন তৈরি হয়, হোমিওপ্যাথি ওষুধ খেলে দাঁতের সমস্যাগুলো ঠিক হচ্ছে। তার মানে কি, ডায়াবেটিস আর তাকে তার তার অর্গানকে, অর্থাৎ আমাদের বডির অর্গানকে ক্ষতি করতে দিচ্ছে না হোমিওপ্যাথি চিকিৎসা। অর্থাৎ আপনার ডায়াবেটিসকে একটা জায়গায় আটকে রাখতে সক্ষম হোমিওপ্যাথি, কিন্তু লাইফস্টাইল মেনটেন না করলে, আটকে রাখতে পারলেও আরোগ্য করা সম্ভব নয়। আরোগ্য করতে হলে লাইফস্টাইল মেনে চলতে হবে। এবার আসা যাক, আমরা লাইফস্টাইল যে মেনে চলবো, বা এই যে আমি যে কথাটা, আজকের যে আমার সাবজেক্ট, সেটা হলো যে বিনা ঔষধে রোগকে ভালো করা। তো বিনা ঔষধে রোগকে ভালো করতে হলে আমাকে আমি কি করব? অ্যালোপ্যাথি ডাক্তাররা বলতে 6 বেলা খাবেন। 6 বেলা খেলে অবশ্যই আপনি মরবেন, অন্তত 10 বছর আগে মরবেন, এটা নিশ্চিত, আপনি লিখে রাখেন। তারপর যারা ডায়েট, কেটো ডায়েট বা ডাক্তার জাহাঙ্গীর কবির বা এ লেভেলের যারা রয়েছেন, ওরা বলতেছেন একেবারে আপনি কার্বোহাইড্রেট ফ্রি খাবার খাবেন, কোনো কার্বোহাইড্রেট খেতে পারবেন না। এইটা হাজারে একজন পেশেন্টের পক্ষে সম্ভব না। হয়তো 3 মাস পারবে, 6 মাস পারবে, তারপরে সে ছেড়ে দিবে। কেন ছেড়ে দিবে? ছেড়ে দিবে এজন্য যে আমরা জন্ম থেকে কার্বোহাইড্রেট খেয়ে অভ্যস্ত। যেদিন আমি জন্ম নিয়েছি সেদিনই মায়ের বুকের দুধ খেয়েছি। মায়ের বুকের দুধে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। আমি জন্ম নিয়ে কিন্তু ফ্যাট খাই নাই, আমি জন্ম নিয়ে কিন্তু প্রোটিন, অর্থাৎ অর্থাৎ কার্বোহাইড্রেট ছাড়া শুধু প্রোটিন খাই নাই। 6 মাস পর্যন্ত তো আমি খালি কার্বোহাইড্রেট, মায়ের বুকের দুধ খেয়েছি। তারপর পৃথিবীর সব দেশের শিশু বাচ্চা, শুধু বাংলাদেশের না, তারপর কি করতেছে সে, ঘরের যে খাবারগুলো আছে সবগুলোর মধ্যেই কার্বোহাইড্রেট আছে, কার্বোহাইড্রেট খাচ্ছে। তো আমি যদি এসে হঠাৎ করে কার্বোহাইড্রেট বন্ধ করে দেই, একটা মানুষের শরীরে একটা খারাপ প্রতিক্রিয়া তৈরি হইতে পারে। হ্যাঁ, কার্বোহাইড্রেট বন্ধ করা লাগতে পারে। যদি রোগীর অবস্থা খুব বেশি খারাপ হয়, তখন কার্বোহাইড্রেট ফ্রি খাবার দিয়ে রোগীকে একটা পর্যায়ে নিয়ে আসতে হয়। কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত কার্বোহাইড্রেট ফ্রি বা খুব অল্প মাত্রার কার্বোহাইড্রেট, যেমন 4% বা 5% বা 10%-এর কম যদি কার্বোহাইড্রেট কেউ দীর্ঘ সময় পর্যন্ত না খায়, তার শরীরে একটা মারাত্মক ধরনের ডিজিজ তৈরি হইতে পারে। এটার কারণেও ডিজিজ তৈরি হইতে পারে। এজন্য শুধু কার্বোহাইড্রেট ফ্রি খাবার, এই যে আমরা এত কিছু শুনতেছি, ডাক্তার জাহাঙ্গীর কবির উনি একজনে এত কথা বলতেছে, এটা কিন্তু আমাদের জন্য একটা ক্ষতির কারণ হইতে পারে। তো শুধু কারণ এই আমাদের বডি এটার উপর অভ্যস্ত না। কার্বোহাইড্রেট ফ্রি খাবার অর্থাৎ কেটো ডায়েটের উপরে আমরা কখনো অভ্যস্ত না। হ্যাঁ, হয়তো মানে আমরা কয়েক মাস এটা হয়তো করতে পারবো, কিন্তু মানে আজীবন এটার উপরে আমরা এস্টাবলিশ থাকতে পারবো না, এটা কখনো সম্ভব না। আমাদের বডি জন্মগতভাবে আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করেই অভ্যস্ত, এবং এটা দিয়ে আমাদের সমস্ত শরীর ডেভেলপ হয়েছে।
তো এখান থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? একেবারে আমাদের সৃষ্টিকর্তা, আপনি যদি হিন্দু হন তাহলেও আপনাদের ধর্মে কি আছে? উপোস করার বিধান আছে। মুসলমান হলে রোজা রাখার বিধান আছে। খ্রিস্টানদের রোজা রাখার বিধান আছে। ইহুদিদের রোজা রাখার বিধান আছে। অর্থাৎ পৃথিবীর প্রায় সকল ধর্মে রোজা রাখার বিধান আল্লাহ পাক দিয়ে রেখেছেন। এই রোজা রাখার প্র্যাকটিস প্রত্যেক ধর্মের মানুষ শিশুকাল থেকেই করে। অনেকে 7 বছরের বাচ্চা রোজা রাখে, 6 বছরের বাচ্চাও রোজা রাখে। তার মানে কি? শিশুকাল থেকে রোজা রাখার প্র্যাকটিস করে। এই প্র্যাকটিসটা আমরা যেমন জন্ম নিয়েই কার্বোহাইড্রেট খেয়ে 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 বড় হচ্ছি, হ্যাঁ, আবার বিপদে পড়লে আমরা কিভাবে রোগ থেকে উদ্ধার পাবো সেই প্র্যাকটিসটাও সৃষ্টিকর্তা, যে ধর্মের মানুষই হন আপনি, হ্যাঁ, আপনার ধর্মের অনুকূলে আপনাকে উপোস করা বা রোজা রাখার সিস্টেমটা আল্লাহ পাক দিয়েছেন। আপনি দেখেন, একটু যুক্তি দিয়ে বিবেচনা করেন যে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার বিধান প্রত্যেক ধর্মে দিয়েছেন, এটার গুরুত্ব অপরিসীম। এখন আমি যদি বলি যে আজকে ভোরবেলা খাবো আর ইফতারির সময় ইফতারি করব, তাহলে আমার মা বোনদের অনেক কষ্ট হবে। কেন কষ্ট হবে? আমাকে হয়তো 15 দিন, 20 দিন, 1 মাস আমার সাথে এরকম তারাও সার্ভাইভ করবে। কিন্তু একটা সময় পরে গিয়ে তারা রিয়ালাইজ করবে যে সংসারে আমাকে 5 বেলা রান্না করতে হয়, বা 5 বেলা আমাকে খাবার সংক্রান্ত বিষয়ে ঝামেলা করতে হয়। তো সংসারে একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আপনি যদি রোজা না বলে রোগকে সারানোর উদ্দেশ্যে খাবারকে কন্ট্রোল করতে চান, তাহলে আপনি কি করতে পারেন বা আমি কি করতে পারি? আমরা ধরুন রাত 8টা বা 9টায় খেলাম, সন্ধ্যা 8টা বা 9টায় যদি আমরা খাই, 16 ঘন্টা কোনো খাবার খাবো না, এমনকি পানিও না। যদি প্রচন্ড পিপাসা না লাগে, প্রচন্ড পিপাসা লাগলে পানি খাবো, কিন্তু প্রচন্ড পিপাসা মানে আমি পারতেছি না, পারত পক্ষে পানি খাবো না। মূল কথা হয়েছে এটা। তো এই যে 16 ঘন্টা যদি আমি একটানা না খেয়ে থাকি, ধরুন আমি আজ রাত 9টায় খাবার খেলাম, পরের দিন 1টায় 16 ঘন্টা হবে। পরের দিন 1টায় যখন 16 ঘন্টা হবে, এর মাঝখানে যদি আমি কোনো খাবার না খাই, তাহলে আমার বডিতে কি ঘটতেছে সেই বিষয়টা আমি আলোচনা করে শেষ করে দেব। তো এই যে 16 ঘন্টা খাবার খাইলাম না, আমরা আমি যখন 9টায় খাবার খেলাম, 9টা থেকে 6 ঘন্টা পর্যন্ত আমার লিভার, কিডনি এবং প্যানক্রিয়াস অত্যন্ত মানে খুব খুব বিজি সময় পার করছে। আমার সমস্ত খাবারকে হজম করানোর জন্য খুব বিজি সময় পার করছে। 6 ঘন্টার পরে তার বিজিটা কমে গেছে, সেও তারপরে আরো কাজ করছে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত সে কাজ করছে। একটা সময় পরে সে স্লিপিং, তারা আমাদের লিভার, কিডনি এবং প্যানক্রিয়াস মোটামুটি স্লিপিং মুডে, অর্থাৎ রিল্যাক্স মুডে। একেবারে তারা কাজ একেবারেই বন্ধ করে দেয় না, মোটামুটি রিল্যাক্স মুডে চলে যাবে। যখন আমার লিভার, কিডনি এবং প্যানক্রিয়াস কে আমি 8 ঘন্টা, 16 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ওরা, অর্থাৎ আমি রাতের 9টা বাজে খাবার খেলে ভোর 5টা পর্যন্ত ওরা এক্সট্রিমলি আমার এই খাবারটাকে হজম করার জন্য ওরা খুব পরিশ্রম করছে। অর্থাৎ আমার ভিতরের যে 3টা যন্ত্রগুলো হলো লিভার, তারপর কিডনি এবং প্যানক্রিয়াস। এই 3টা যন্ত্র, এই 3টা মেশিন খুব এক্সট্রিমলি কাজ করছে 9টা থেকে ভোর 5টা পর্যন্ত। তো এই 8 ঘন্টা, তারপরে ওরা রিল্যাক্স মুডে চলে গেছে। কিডনি, তারপরেও কিডনি কিছুটা কাজ করে, লিভার তো সবসময়ই কাজ করে, হ্যাঁ, তো কিন্তু তাদের অত পরিশ্রম হয় না, রিল্যাক্স মুডে চলে যায়। আর প্যানক্রিয়াস একেবারে স্লিপিং মুডে চলে যাবে।
8 ঘন্টা যখন তারা কাজ করে শেষ, বাকি 8 ঘন্টা, আমি তো 16 ঘন্টা খাই নাই, পরবর্তী যে বাকি 8 ঘন্টা, বাকি 8 ঘন্টা ওরা রিল্যাক্সে থাকবে এবং ওরা বিশ্রামে থাকবে। তো এই যে রিল্যাক্সে থাকলো, বিশ্রামে থাকলো, এই বিশ্রামে থাকার কারণে আমি যদি এই রকম 1 বছর পর্যন্ত আমার কিডনিকে, আমার লিভারকে, আমার প্যানক্রিয়াসকে বিশ্রামে দিতে পারি, হ্যাঁ, তাহলে বিশ্রামের কারণে, কারণ আমরা সারা জীবন তাকে অত্যন্ত পরিশ্রম করাইছি, দিনে 6 বার খাইছি বা 5 বার খাইছি। এই 5 বার কিভাবে খাইছি? সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করেছি, তার 2-3 ঘন্টা পরে অর্থাৎ 11টা-12টার দিকে খেয়েছি চা নাস্তা, তারপর দুপুরের খাবার খেয়েছি 2টায়, বিকেল 5টায় খেয়েছি আবারও চা নাস্তা, রাতের খাবার খেয়েছি, আবার ঘুমানোর আগেও কিছু খেয়ে শুইতে গেছি। মোট 6 বার খেয়েছি। তো এই যে বারবার আমরা খেয়েছি, এই বারবার খাওয়ার কারণে কি হয়েছে, আমাদের ঘটনাটা কি ঘটেছে? আমি যতবার খেয়েছি ততবার আমার লিভার অ্যাক্টিভ হয়ে গেছে, আমার যে খাবারের সাথে যে জলীয় পদার্থগুলো আছে, আমার কিডনি অ্যাক্টিভ হয়ে গেছে। অনেকে দেখবেন যে পানি খেলে কিছুক্ষণের মধ্যে প্রস্রাব হয়, হ্যাঁ, কারণ কিডনি অ্যাক্টিভ হয়ে যায়। তারপর আমার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণ হয়েছে, ইনসুলিন নিঃসরণ হয়ে আমার যে খাবারটা, কার্বোহাইড্রেটটাকে সে গ্লুকোজে রূপান্তরিত করেছে, অর্থাৎ চিনিতে রূপান্তরিত করে এটাকে শক্তিতে রূপান্তরিত করে কোষে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। যে পুরো প্রক্রিয়াটাতে একটা আমার ইন্টারনাল অর্গানগুলো, অর্থাৎ আমার ভিতরের মেশিনগুলো খুব জোরে সোরে কাজ করেছে। হ্যাঁ, আমার এই মেশিনটাকে দিনে 2 বার স্টার্ট দেওয়ার কথা ছিল, বড় জোর 3 বার। সেই জায়গায় আমি এই মেশিনটাকে স্টার্ট দিয়েছি 6 বার। 6 বার স্টার্ট দিয়ে কিন্তু আমি আর থামাই নাই, কিছুক্ষণ পর পর খেয়েছি, অর্থাৎ ওরা কিন্তু বিশ্রাম নেওয়ার সামান্য পরিমাণ সুযোগও পায় নাই। হ্যাঁ, এই রকম ঘটনা বছরের পর বছর, বছরের পর বছর ঘটতেছে আমাদের শরীরের ভিতরে। একটা সময় পরে গিয়ে এই প্যানক্রিয়াস, এই যে বারবার যে ঘটনাগুলো ঘটতেছে, বা তাকে যে আমরা বারবার, অর্থাৎ তাকে যে স্টার্ট দিয়েছি, তাকে আর কখনো বিশ্রাম দেয় নেই। প্যানক্রিয়াস তখন তার যে স্বাভাবিক কাজকর্ম সে আর করতে পারে না, বা সে সে হেরে যায়, সে বৃদ্ধ হয়ে যায়, বা সে দুর্বল হয়ে যায়। হুম। তো সে যখন দুর্বল হয়ে যায়, তখন ইনসুলিন নিঃসরণ কম করে দেয়। যখন ইনসুলিন নিঃসরণ কম করে দেয়, তখন রক্তে গ্লুকোজের মাত্রা, অর্থাৎ ইনসুলিন নিঃসরণটা যখন কম হবে, তখন এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা সে কোষে দিতে পারছে না। কোষে ইনসুলিনের 2টা কাজ, কোষে গ্লুকোজ দিয়ে দিবে শক্তি করে, অথবা যেই গ্লুকোজগুলো বাকি থাকবে, অর্থাৎ কোষে দেওয়া যাবে না, সেই গ্লুকোজগুলোকে ফ্যাটে রূপান্তরিত করে লিভার, আমাদের বডির কোষের ফাঁকা জায়গাগুলো, বডির বিভিন্ন অর্গানের ফাঁকা জায়গাগুলোতে সে এটাকে ডিপোজিট করে। যেমন আমাদের চামড়ার নিচে এটাকে ডিপোজিট করবে, অর্থাৎ পেটের চামড়ার নিচে। আমাদের যে রক্তনালী আছে, রক্তনালীর ভিতরে সে চর্বিটাকে ডিপোজিট করবে। তো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ঘটনাই কিন্তু ঘটাচ্ছে কে, এই ইনসুলিন ঘটাচ্ছে। তো এই যে অনেকগুলো ঘটনা ইনসুলিন ঘটাচ্ছে, তো এই ইনসুলিনকে আমি সকাল বেলা আমি 9টায় নাস্তা খেলাম, এটাকে আমাদের প্যানক্রিয়াসকে যদি আমি একটা মেশিন ধরি, মেশিনকে আমি স্টার্ট দিলাম, সে এই কাজগুলো করতে করতে 3 ঘন্টা, মানে তার তো অন্তত 6 ঘন্টা কাজ করার কথা। 6 ঘন্টার জায়গায় 3 ঘন্টা পরে তাকে আবার খাইতে দিলাম, আবার আমি খাইলাম, খাওয়ার পরে আবার সে আবার কাজ করতেছে। যখনই খাবার পাচ্ছে, আপনি চিনি দিয়ে চা খাচ্ছেন, এই যে চিনি খাইছেন, সে কিন্তু বুঝে গেছে যে আমার শরীরে গ্লুকোজ ঢুকছে, আমাকে আবার ইনসুলিন নিঃসরণ করতে হবে, আমার কাজগুলো শুরু করে দিতে হবে। তো আবার 2টায় খেয়েছি, আবার তাকে স্টার্ট দিলাম, বিকেলে খেলাম, সন্ধ্যায় খেলাম, ঘুমাইতে যাওয়ার আগে খাইলাম, খালি খাইতেই আছি। তো এই যে বারবার আমরা খেতে আছি, আমার প্যানক্রিয়াস কিন্তু একটা সময় পরে ফল্ট করবে, তার স্বাভাবিক কাজকর্ম সে ছেড়ে দিবে। তো এই প্যানক্রিয়াসকে আমাকে অবশ্যই রেস্ট নেওয়ার সুযোগ করে দিতে হবে।
কারণ আমি তাকে অনেক পরিশ্রম করাইছি। রেস্ট নেওয়ার সুযোগ কিভাবে করে দিবেন? রেস্ট নেওয়ার সুযোগ আপনি অবশ্যই ফাস্টিং করে 16 ঘন্টা ফাস্টিং করে রেস্ট নেওয়াবেন। 16 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আপনার আমার এই অর্গানগুলো, মেটাবলিক যে অর্গানগুলো রয়েছে, এই অর্গানগুলো কাজ করতে থাকবে। বাকি 8 ঘন্টা মোটামুটি স্লিপিং মুডে ওরা চলে যাবে। এবং এই যে 8 ঘন্টার ভিতরে ওরা যে প্রতিদিন 8 ঘন্টা করে বিশ্রাম পাইলো, আগের জীবনের অর্থাৎ আগের বছরগুলোতে তারা যে পরিশ্রমটা করেছে, সেই পরিশ্রমের একটা প্রায়শ্চিত্ত করে কি বলে প্যানক্রিয়াস শক্তিশালী হতে শুরু করবে। যখন প্যানক্রিয়াস শক্তিশালী হতে শুরু করবে, তখন সিমটম সিমিলার হোমিওপ্যাথি ঔষধ প্যানক্রিয়াসকে আরো শক্তি দিতে সহায়তা করবে। এবং যে অর্গানগুলো অর্থাৎ অতিরিক্ত গ্লুকোজের কারণে বা অতিরিক্ত চিনির কারণে আমাদের যে কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই অর্গানগুলোকে হোমিওপ্যাথি, একমাত্র হোমিওপ্যাথি রিপেয়ার করতে সক্ষম হবে। যখন আমার প্যানক্রিয়াস শক্তিশালী হবে বিশ্রাম নিয়ে, হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে যখন ক্ষতিগ্রস্ত অর্গানগুলোকে আমি ঠিক করে ফেলতে পারবো বা অর্গানগুলোকে আমি শক্তিশালী করে ফেলতে পারবো, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ডায়াবেটিস আরোগ্য হয়ে যাবে। তো এটা তো বললাম ফাস্টিং। এই ফাস্টিং চলাকালীন অবস্থায় কিছু কমপ্লিকেশন দেখা দিতে পারে। সেগুলো হলো যে অনেক পেশেন্ট পানি না খেয়ে থাকতে পারবে না, তারা পানি খাবে। হ্যাঁ, কারণ খুব বেশি পিপাসা, পারতেছে না, কি করবে, পানি খাবে। তো অনেক পেশেন্ট প্রচন্ড ক্ষুধা লাগবে, তারা কি করবে, তারা ডিম খাবে, বিশেষ করে ঘিয়ে ভেজে। কখনো সয়াবিন তেল খাবে না। সয়াবিন তেল বা হিট দিয়ে যেই তেলগুলো উৎপন্ন করা হয়, সেই তেলগুলো খাবে না। সরিষার তেল খেতে পারে বা কি বলে অলিভ অয়েল খেতে পারবে। তো এই যে মাঝখানে সে চাইলে ডিম খাবে, পানি খাবে, যদি না পারে একটা সময় পরে তাকে পারতে হবে। এবং এটা সম্ভব, কারণ আমরা শিশুকাল থেকে রোজা রেখে অভ্যস্ত, প্রত্যেক ধর্মের লোক রোজা রেখে অভ্যস্ত। 16 ঘন্টা না খেয়ে থাকা সম্ভব। অনেক মানুষ আছে দেখবেন যে মেসে থাকে বা স্টুডেন্ট লাইফে অনেকে আছে যে সকালবেলা নাস্তা খায় না। তো যেই বাচ্চাগুলো দেখবেন যে সকালবেলা নাস্তা খায় না, ওরা হ্যাংলা পাতলা হয়। যে বাচ্চাগুলো বা অনেক মহিলারা আছে দেখবেন যে সকালে কিছু খায় না, খাইতে খাইতে সে দুপুরে খায়, দেখবেন যে তাদের ডায়াবেটিস হয় না। কেন হয় না? অর্থাৎ বেশি বেশি খাইয়েই তো আমরা ডায়াবেটিস বানাইছি। সে তো বেশি খায় নাই, সে তার মোটামুটি একেবারে 16 ঘন্টা সে খাই নাই কোনো কিছু, তার কিন্তু ডায়াবেটিস হয় না। এবার আসা যাক দুপুরে আমরা কি খাবো, দুপুরে এবং রাত্রে। দুপুরে এবং রাত্রে আমরা স্বাভাবিক খাবারই খাবো, অল্প পরিমাণে খাবো, তবে হেলদি খাবার খাবো। আমরা প্রসেস ফুড কোনো কিছুই খাবো না। যেমন অর্থাৎ সাদা চাউল, অর্থাৎ যে চাউলগুলোর উপরের লেয়ারটাকে সেটে ফেলে দেওয়া হয়েছে, সেই রকম চাউল খাবো না। যেই চাউলের উপরের বাদামি বা লালচে এইগুলো আঁশগুলো আছে বা আবরণ আছে, সেই চাউলগুলো খাবো। অল্প পরিমাণে থাকলেও হবে, আপনি সেই ধরনের চাউল বাজার থেকে দেখে কিনে খাবেন। বেশি মজা লাগা দরকার নাই, আপনি বেঁচে থাকার জন্য খাবেন, খাওয়ার জন্য বাঁচবেন না। তারপর আটা। আটা খাবো কোনটা? যে আটাতে ভুসি আছে, অর্থাৎ লাল আটা বলে কোনো কথা না, সাদা আটা বলে কথা না। অর্থাৎ আটার মধ্যে যদি দেখেন যে গমের উপরের যে লেয়ারটা, সেটা যদি আটার মধ্যে থাকে, তাহলে আপনার লিভার চিনবে যে এইটা একটা পরিপূর্ণ আটা, পরিপূর্ণ গম আমার শরীরে আসছে। তো সে যখন পরিপূর্ণ বিষয়টা চিনবে, তখন এখান থেকে উপকারী জিনিসগুলো শরীর গ্রহণ করবে এবং যেগুলো দরকার নাই এক্সট্রা, সেগুলোকে ড্রেনেজ করে দেওয়ার ব্যবস্থা করবে লিভার। হ্যাঁ, আর আপনি যদি এটাকে প্রসেস করে খান, আমাদের লিভার কিন্তু এই প্রসেস ফুডটা সে চিনে না।
এবং সে এটাকে এটার অতিরিক্ত বিষয়টাকে ড্রেনেজ করতে সক্ষম হয় না। আর আর কি খাবো, বিভিন্ন রকম ফল মিষ্টি ফল খাবো, সমস্যা হবে না। হ্যাঁ, কারণ আমি তো 2 বেলা খাবো, এবং এই যে 2 বেলা খাবো, মাঝখানে আবার চা নাস্তা করতে যাব না। অর্থাৎ আমি যদি দুপুর 2টায় খাই, আবার সন্ধ্যা 9টায় খাবো, মাঝখানে খাবো না। যে বারবার খাওয়ার টেন্ডেন্সিটা আমাদের পরিবর্তন করতে হবে। দিনে 2বার খাবো। যারা কায়িক শ্রম করি না, পরিশ্রম করি না, তাদের জন্য দিনে 2বার খাওয়াই উত্তম, মানে সুস্থ থাকার জন্য। আর যারা কায়িক শ্রম করে, পরিশ্রম করে, তাদের জন্য 3বার খাওয়া উত্তম, কারণ সে পরিশ্রম করে। এই যে আমরা 16 ঘন্টা না খেয়ে থাকবো, 16 ঘন্টার মাঝখানে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হাঁটাচলা করব। অবশ্যই হাঁটাচলা কোনো কিছু না খেয়ে করব। যদি কোনো কিছু খেয়ে হাঁটাচলা করি, তাহলে কি হবে? আমি যে খাবারটা খেলাম, খাবার খাওয়ার সাথে সাথে আমি তো আমার শরীর থেকে খাবার থেকে কার্বোহাইড্রেট নিঃসরণ হতে শুরু করবে, গ্লুকোজ নিঃসরণ হতে শুরু করবে। আমি হাঁটলে এই যে গ্লুকোজটা আমি যে খাইলাম, এই খাওয়া থেকেই আমার শরীরের শক্তিটা খরচ হবে। অথবা আমি খালি পেটেই হাঁটলাম, হেঁটে এসে খাইলাম, কোনো লাভ নাই, আমার এই হাঁটাতে খুব একটা বেনিফিট হবে না। এসে খাইলে কি হবে, ওই যে খাইলাম, এই খাওয়া থেকে আমার শরীরের শক্তি সঞ্চয়, শক্তি ব্যয় হবে, কিন্তু শরীরে যে সঞ্চিত যে শক্তিগুলো রয়েছে, যেগুলো আমি দিন দিন আমার শরীরে জমাইছি, সেই সঞ্চিত শক্তি কিন্তু ব্যয় হবে না। তো এই সঞ্চিত শক্তিগুলোকে ব্যয় করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে কোনো কিছু না খেয়ে একেবারে খালি পেটে হাঁটতে হবে, এবং হেঁটে এসেও কোনো কিছু খাওয়া যাবে না। খালি পেটে যদি হাঁটি, তাহলে আমার শরীরের ভিতরে যে সঞ্চিত শক্তিগুলো আছে, যে চর্বিগুলো আছে, সেই চর্বিগুলো ক্ষয় হতে শুরু করবে, এবং চর্বিগুলো থেকেই মানে এই যে হাঁটার যে পরিশ্রমের যে এনার্জিটা, সে চর্বি থেকে নেবে। এবং হেঁটে আসার পরে আমাদের শরীর তো পরিশ্রম করেছে, হেঁটে আসার পরে এটা কিন্তু অব্যাহত থাকবে। অর্থাৎ এনার্জি, মানে আমাদের ইন্টারনাল এনার্জি গুলোকে বা আমাদের শরীরে সঞ্চিত ফ্যাট গুলোকে রিডিউস করার যে প্রক্রিয়াটা, এটা চলমান থাকবে আরো 2-3 ঘন্টা। তো এই সময়টার ভিতরে যদি আমরা খাবার খেয়ে হাঁটাচলা করি ডায়াবেটিসের রোগী, তাহলে কোনো লাভ হবে না। এই বিষয়গুলো কি অ্যালোপ্যাথি ডাক্তাররা বুঝে না? অবশ্যই বুঝে, কিন্তু ওষুধ কোম্পানির সেলসম্যান এজন্য ওরা কিছু করতে পারে না, কিছু বলতে পারে না, বা ওদের কাছে ওই প্রটোকল নাই। তো তাহলে আমি মোটামুটি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আমরা যদি 16 ঘন্টা কোনো কিছু না খেয়ে থাকি, তাহলে আমাদের লিভার, কিডনি, প্যানক্রিয়াস সহ মেটাবলিক যে অর্গানগুলো রয়েছে, এই অর্গানগুলো অনেকটাই রিল্যাক্সে থাকবে এবং রেস্টিং মুডে থাকবে অন্তত 8 ঘন্টা। তো 8 ঘন্টা রিল্যাক্স ও রেস্টিং মুডে থাকার কারণে একটা সময় পরে ওরা নিজেদের মতো করে শক্তি অর্জন করবে। সিমটম সিমিলারে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত অর্গানগুলো, অর্থাৎ ক্ষতিগ্রস্ত অঙ্গগুলো রিপেয়ার হতে শুরু করবে, এবং দ্রুত রিপেয়ার হবে, এবং রোগগুলো আরোগ্য ধাবিত হবে। এটা হলো একটা বিষয়। তারপরে হেলদি ফুডের মধ্যে কিছু হার্বের কিছু উপকারিতা তো অবশ্যই আছে, যেমন মোরিঙ্গা পাউডার বা মোরিঙ্গা, অর্থাৎ কি বলে, সজনা পাতার গুঁড়া। এটা প্রায় 300টা রোগ আমাদের শরীরে হতে দেয় না, বা রোগের বিরুদ্ধে সে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। তাহলে এইটাকে আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা খেতে পারি। এইটা হোমিওপ্যাথি ডক্টর হিসেবে আমাদের অর্গাননের 4 নাম্বার অ্যাফোরিজমে বলা আছে যে রোগকে কিভাবে রোগীকে সুস্থ রাখা যায়, এবং কি পথ্য দিলে রোগী সুস্থ থাকবে, অর্থাৎ রোগ হবে না, সেই বিষয়টাও ডাক্তারকে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। ডাক্তারের কাজ রোগ হইলে ভালো করে দেওয়া, সেটা ডাক্তারের কাজ শুধু এইটা না।
এটা তো ডাক্তারের কাজ আছেই, এটার পাশাপাশি রোগীর শরীরে যেন রোগ না হয় সেই বুদ্ধি দেওয়া, সেই পরামর্শ দেওয়ার যোগ্যতা অর্জন করা এবং অ্যাকশন নেওয়ার যোগ্যতা থাকার নামও ডাক্তারি, এবং একজন হোমিওপ্যাথি ডাক্তারকে সেই যোগ্যতা থাকতে হবে। তা আপনি আমি যদি মোরিঙ্গা বা এই খাই, কি বলে, সজনা পাতা খাই, তাহলে আমার শরীরে কিন্তু 300টা রোগ রোগ থেকে আমরা বেঁচে থাকবো। এর মধ্যে কিন্তু হাই প্রেশারও আছে, এর মধ্যে ডায়াবেটিসও আছে। তো এই যে সজনা পাতার গুঁড়া, এই গুঁড়াটা অনেক সময় খেতে খারাপ লাগে। তা আমরা অলরেডি চেষ্টা করছি, বা অলরেডি ই থেকে কি বলে ক্যাপসুল করার জন্য, সজনা পাতার ক্যাপসুল করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। অনেক সময় এটাকে গুঁড়া পানিতে মিশিয়ে খাইতে অনেক কষ্ট হয়, আমরা ক্যাপসুল করে দিব, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। মেশিন অর্ডার করেছি, চায়না থেকে মেশিন অলরেডি আসতেছে। মনে হয় কোরবানি ঈদের পরে 1 সপ্তাহের ভিতরে আমরা মেশিনটাকে সেট করে ফেলতে পারবো। যে ধরনের সমস্যাগুলো, যে ধরনের হার্ব গুলো হবে, কি বলে, আপনারা খেতে পারেন না, মুখে খাইতে কষ্ট হয়, সেই খাবারগুলোকে আমরা ক্যাপসুল করে দিব যেন আপনারা খেতে পারেন। দ্বিতীয়ত, অনেক আছে এখানে, অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছেন অতি বেশি বুঝেন বা কম বুঝেন, যারা তারা অনেকেই মন্তব্য করবেন যে এখানে হার্বের কথা, হার্বালের কথা এগুলো কেন বলে। হার্ব আর হার্বাল এটা কিন্তু আমরা সবাই খাই। এটা নিয়ে প্রশ্ন তোলা, বোঝা গেল যে আপনার জ্ঞানের একটু দৈন্যতা আছে। যে যেমন আমি যখন খাবার খাচ্ছি, খাবারের সাথে পেঁয়াজ খাচ্ছি, এই পেঁয়াজ একটা হার্বাল। শুধু একটা খাচ্ছি না, কিন্তু আমি যখন খাবার খাচ্ছি সাথে কাঁচামরিচ খাচ্ছি, হার্বাল খাচ্ছি, তার সাথে আদা খাচ্ছি, হার্বাল খাচ্ছি, তার সাথে লবণ খাচ্ছি, হার্বাল খাচ্ছি। প্রতিনিয়ত আমি খাচ্ছি। কোন হোমিওপ্যাথি ডাক্তার যদি বলেন যে এগুলো খাওয়া যাবে না, শুধু আমার ওষুধই খাবেন, তাহলে আপনি ভাই আগে খাওয়া আপনার খাবারের সাথে পেঁয়াজ, তারপরে হলুদ, রসুন, আদা, লবণ, তারপরে ঢেঁড়স, আলু, এগুলো খাওয়া বন্ধ করে দেন। তারপর আইসা হোমিওপ্যাথির এখানে আইসা ওই ফেসবুকে অনেক পণ্ডিত আছে, এই পণ্ডিতই দেওয়া শুরু করবেন। অর্গাননের 4 নং অ্যাফোরিজমে স্পষ্ট করে বলা আছে রোগীর শরীরে যেন রোগ না হয়, এই বিষয়ের উপরে জ্ঞান থাকতে হবে ডাক্তারকে। তো রোগ না হওয়ার জন্য আমাদের কাজ হলো খাবারটাকে ঠিক করা। আমি কি খাবো, এর সাথে কি হার্ব খাবো, এই বিষয়টাকে ঠিক করা। এই হার্বটা দিয়ে ঠিকঠাক যদি আমি থাকতে পারি, আলহামদুলিল্লাহ। আমি বেলের শরবত খাচ্ছি, আমার পেট ভালো আছে, ভালো, আলহামদুলিল্লাহ। যদি বেলের শরবত খাইয়াও কাজ না হয়, তখন আমি চিকিৎসা দিব, সেজন্য আমি একজন ডাক্তার হিসাবে চিকিৎসা দিব, তাই না? তো আরেকটা বিষয়ে ডায়াবেটিস রোগীদেরকে মনে রাখতে হবে, খাবারের সাথে রাখতে হবে, কাঁচা হলুদের গুঁড়া বা কাঁচা হলুদটাকে আপনি যে কোনো ভাবে খেতে পারেন। কাঁচা হলুদটা খেলে কি হবে, শরীরের ভিতরে যে ইনফ্লামেশন গুলো আছে, অর্থাৎ প্রদাহ গুলো আছে, কারণ কোষ, অনেক কথাই তো বলার আছে যে আমাদের যখন ইনসুলিন নিঃসরণ হয়, আমরা যখন 6 বেলা খাচ্ছি বা 5 বেলা খাচ্ছি, 5 বার ইনসুলিন নিঃসরণ হয়েছে। 5 বারই আমি যখন সকালে নাস্তা খাইছি, আমার তো কোষ সকালে নাস্তা দিয়েই কোষ পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু আবার যখন 12টায় খাইছি চা, তখন কিন্তু আবার ইনসুলিন আসছে। সে কি করতেছে, ওই পরিপূর্ণ কোষের ভিতরে ফোর্স করতেছে যে আরো যাও। একটা বেলুনের মধ্যে যদি কি বলে বাতাস দিলেন, একটা লেভেল পর্যন্ত বেলুনটাকে ফুলাইলেন, ঠিক আছে, এটা এই পরিমাণ ফুলানোই উচিত। তারপরে আরেকটু বাতাস দিলেন, সে কিন্তু আরো ফুলবে, আরেকটু বাতাস দিলেন, সে আরো ফুলবে, আরেকটু বাতাস দিলেন, আরো ফুলবে, আরো একটু বাতাস দিলেন, আরো ফুলবে, একটা সময় পরে কিন্তু ফুটে যাবে। তো এই আমাদের কোষগুলো কি হয়, এই ইনফ্লামেট হয়ে যায়, ফুলে গিয়ে পেপে গিয়ে সে একটা ঘায়ের মতো তৈরি হয়।
এই যে ফুলে গিয়ে ফেপে গিয়ে যে ঘায়ের মতো তৈরি হয়েছে, আমরা কিন্তু আমাদের নিজেদের দোষে বারবার খেয়ে আমরা যতবার ইনসুলিন নিঃসরণ করছি ততবার আমাদের ওই বেলুন ফুলানোর মতো আমাদের কোষের ভিতরে গ্লুকোজকে দেওয়ার চেষ্টা করছি, এবং একটা সময় পরে সে আর পারতেছে না, মানে যত ঠেলতেছে নিচ্ছে নিচ্ছে বেলুনের মতো নিচ্ছে, একটা সময় পরে পারতেছে না। শরীরে কোনো না কোনো জায়গার কোষগুলো কিন্তু বিট্রে করছে এবং ইনফ্লামেট হয়ে গেছে বা প্রদাহিত হয়ে গেছে, ঘায়ের মতো হয়ে গেছে। সেই ঘাগুলোকে ন্যাচারাল ওয়েতে ভালো করতে হলে আপনার কাঁচা হলুদ লাগবে। প্রতিদিন যদি আপনি কাঁচা হলুদ খাইতে পারেন তাহলে ন্যাচারাল ওয়েতে সে ভালো ভালো থাকবে। যদি ন্যাচারাল ওয়েতে সে ভালো না হয়, সিমটম সিমিলারে হোমিওপ্যাথি ওষুধ লাগবে। হোমিওপ্যাথি ওষুধ কোনটা? মাদার টিংচার কিন্তু হোমিওপ্যাথি ওষুধ না। হোমিওপ্যাথি ওষুধ হলো শক্তিকৃত ওষুধটাই হোমিওপ্যাথি ওষুধ। আপনি শক্তিকৃত ওষুধ না দিলে কিন্তু রোগ আরোগ্য হয় না। আচ্ছা, আরেকটা কি লাগবে? আমরা তো খাবার খাই, খাবারকে ঠিক মতো হজম করে যেন আমরা আমাদের খাবারের প্রত্যেকটা পুষ্টি গুণ বা পুষ্টি আমাদের শরীরে কাজে লাগে, সেই বিষয়টাকে নিশ্চিত করতে হবে। সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য সবচেয়ে ভালো প্রক্রিয়া হলো খাবারের আগে আপনি সালাদ খাবেন একটু লেবু দিয়ে। আমরা ভুল করি কি খাবারের সাথে সালাদ খাই অথবা খাবারের পরে খাই, এটা ভুল। আমি যখন আগে লাইভ ফুড খাবো, লাইভ ফুড কি? লাইভ ফুড মানে হলো যেই ফুডটা জেতা বা জ্যান্ত, যেমন সালাদ, সালাদটা কি জ্যান্ত, এটাকে রোদ্রে শুকানো হয় নাই, এটাকে আগুনে ঝলসানো হয় নাই, হ্যাঁ, উত্তাপ দ্বারা এটাকে ঝলসে দেওয়া হয় নাই, এটাই হলো লাইভ ফুড, হ্যাঁ, জীবন্ত ফুড। তো আমি যদি কোনো খাবার শুরু করার আগে যদি এই ধরনের লাইভ ফুড খাই, যেমন বিভিন্ন রকম সবজি দিয়ে সালাদ বানায় খাই, তার সাথে একটু লবণ খাই, লবণের মধ্যে অনেকগুলো মিনারেল থাকে, তাহলে কি হবে? আমার পরবর্তী খাবার গ্রহণের জন্য আমার আমার স্টমাক এবং রিলেটেড অর্গানগুলো সে তৈরি হয়ে থাকবে। আমার শরীরের সমস্ত অ্যাসিডিটি গ্যাসগুলোকে সে কমাতে শুরু করবে। এবং সালাদ খেয়ে 5 মিনিট পরে বা 10 মিনিট পরে যদি আমি খাবার খাই, তাহলে আমার যে গ্যাস হওয়ার যে প্রবণতা, অর্থাৎ গ্যাস্ট্রিক হওয়া বা ইনফ্লামেশন অফ গ্যাস্ট্রাইটিস বা ইনফ্লামেশন অফ গ্যাস্ট্রিক বা স্টমাক, হ্যাঁ, এইটা হওয়া থেকে আমাদেরকে রক্ষা করবে। তো অনেক সময় আমরা মানে পারি না যে সালাদ বানানোর পরিবেশ থাকে না বা হয় না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা আপেল সিডার ভিনেগার খাইতে পারি। খাবার খাওয়ার অন্তত 10 মিনিট বা 5 মিনিট আগে 1 চামচ আপেল সিডার ভিনেগার সাথে একটু লবণ, পিঙ্ক সল্ট হলে ভালো, দিয়ে আমরা আধা গ্লাস পানিতে যদি মিশিয়ে খাই, সেক্ষেত্রে ওই সালাদের কাজটা মানে আপেল সিডার ভিনেগার করবে। ভিনেগারের মধ্যে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া আছে এবং পাকস্থলীতে আপনার কৃত্রিম ভিনেগারের কারণে অ্যাসিড উৎপন্ন হবে। আমরা যে এই যে কি বলে গ্যাস্ট্রিক যেটা হয়, পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা কমে গেলেই গ্যাস্ট্রিক হয়। হ্যাঁ, আমাদের অ্যাপেল সিডার ভিনেগার খাইলে ভিনেগারের কিছু ব্যাকটেরিয়া এবং ভিনেগারের প্রভাবে পাকস্থলীতে অ্যাসিড উৎপন্ন হবে এবং এই অতিরিক্ত অ্যাসিড উৎপন্ন হওয়ার কারণে আমরা যে খাবারগুলো খাবো, খাবারগুলো বিপাক এবং হজম প্রক্রিয়াটা সে খুব ভালোভাবে করবে এবং খাবারের প্রত্যেকটা পুষ্টি আমরা শরীরে নিতে পারবো। হ্যাঁ, তো পুষ্টিগুলো নিলে কি হবে? এই পুষ্টির কারণে আমার শরীরগুলো সুস্বাস্থ্যবান হবে এবং শরীর থেকে যে অতিরিক্ত কার্বোহাইড্রেটকে ড্রেনেজ করতে সক্ষম হবে। তো এভাবে আমরা কি বলে খাবারকে কন্ট্রোল করার মাধ্যমে সুস্থ থাকতে পারি, নিজেরা সুস্থ থাকতে পারি এবং অন্যকে সুস্থ থাকার পরামর্শ দিতে পারি। এবং যেহেতু আমরা জন্ম থেকেই বা বিশেষ করে শিশুকাল থেকেই ফাস্টিং বা উপোস করার অভ্যাসে অভ্যস্ত এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এই অভ্যাসটা শিশুকাল থেকেই করাইছেন, এই বিষয়টা দিয়েই
আমাদেরকে ডায়াবেটিস রোগীকে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, এবং নর্মাল ডায়াবেটিস রোগী বা একেবারে খারাপ পর্যায়ে না গেলে কেটো ডায়েটের কথা বলে তাদেরকে বিরক্ত করা এবং তাদেরকে মানে দেখবেন যে অনেক রোগী আছে আপনাকে বলবে যে এই রোজার মাসটা কিন্তু আমি ভালো গেছে, আমি ভালো সুস্থ ছিলাম। হ্যাঁ, এখানে আপনারা যারা আছেন উপস্থিত আছেন, আপনাদের অবশ্যই কারো না কারো অভিজ্ঞতা আছে যে অনেক পেশেন্ট বা অনেক মানুষ বলে যে রোজার মাসে আমি অনেকটা ভালো থাকি, আমার ডায়াবেটিস ভালো থাকে, আমি আমার শরীরের সমস্যাগুলো তেমন বেশি হয় না। সেই রোজার মাসটাকে যদি আপনি রোজাটাকে যদি এইভাবে নিয়ে আসেন, রাতের 9টা বাজে খাবেন, পরের দিন 1টায় খাবেন, 16 ঘন্টা কিছু খাবেন না, আপনার ফ্যামিলির কাউকে বিরক্ত করা হইলো না, কিন্তু আপনার ডায়েটটা আপনার সুন্দর মতো হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, এই পর্যন্তই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার জাহিদুল ইসলাম স্যার, ওই যে মোরিঙ্গা যে পাতাটা, এটা কি ঠান্ডা পানি দিয়ে গোলাই খাওয়া যায় নাকি গরম পানি করতে হয় এটা, মোরিঙ্গা পাতাটা? ঠান্ডা পানি দিয়ে গুলে খাবেন, আধা ঘন্টা আগে ইয়ে দিয়ে রাখবেন পানিতে। খেতে যদি খারাপ লাগে সেই ক্ষেত্রে এটাতে একটু আপেল সিডার ভিনেগার দিতে পারেন, তাহলে একটু লেবুর রস দিতে পারেন, বা আরো কিছু সাথে দিলে খাওয়া মানে একটা যে বিশ্রী স্বাদ, সেই স্বাদটা থাকবে না। তাহলে এটা কি খালি পেটে খাওয়া যাবে না? খালি পেটে খাওয়া যাবে। মোরিঙ্গা পাউডারকে সুপার ফুড বলা হয়। তিনটা খাবারকে মোটামুটি সুপার ফুড বলা হয়। এবং বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি খেতে পারবেন। 3টা খাবারের মধ্যে হলো মোরিঙ্গা পাউডার একটা সুপার ফুড, তারপর স্পিরুলিনা, এটা সামুদ্রিক একটা শৈবাল, সেটা সুপার ফুড, আর হলো ডিম, আমরা যে ডিম খাই এই ডিমটাও সুপার ফুড। এই 3টা খাবার আমাদের বডির জন্য সুপার ফুড হিসেবে বিবেচ্য, এবং কখনো কাউকে বলবেন না যে ডিম তুমি খাও না, এটা এটা একটা ভুল পরামর্শ। ডিম খাবে, রোগীরা ডিম খাবে। যদি কারো ডিমের এক্সট্রা অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে আপনি না করবেন, যে ডিম খাইলে তার গ্যাস হয়, ডিম খাইলে তার প্রবলেম হয়, ডিমের গন্ধ সে সহ্য করতে পারে না, সেই ক্ষেত্রে আপনি অবস্থা বুঝে তাকে না করবেন। কিন্তু ডিম কিন্তু সুপার ফুড। স্যার আরেকটা রিকোয়েস্ট হলো, স্যার এই ধরনের ক্লাস প্রত্যেক সপ্তাহে একবার অন্তত আমাদের জন্য করলে একটু ভালো হবে আর কি। তো একটা রিকোয়েস্ট থাকলো আর কি স্যার আপনার কাছে। দেখি গুছাচ্ছি, আমরা তো আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করতেছি সারা বাংলাদেশে ডায়াবেটিস সেন্টার করব আপনাদেরকে সাথে নিয়ে। পরবর্তীতে আমরা একটা সেমিনার করব বা এরকম ওয়েবিনার করব ডায়াবেটিস সেন্টার করা নিয়ে, যে কিভাবে আমরা ডায়াবেটিস সেন্টার করতে পারি এবং কে কে আমাদের সাথে ডায়াবেটিস সেন্টারে অংশগ্রহণ করবেন। সেজন্য পথ্য কি, এই যে পথ্য বলতে এই যে সুপার ফুড গুলোর কথা বললাম, যে সজনা পাতার গুঁড়া, এটা পথ্য। এটাকে ওষুধ মনে করবেন না। তারপর ডিম, এটা পথ্য। তারপর কি বলে অ্যাপেল সিডার ভিনেগার, এটা পথ্য। স্পিরুলিনা, এটা পথ্য। তারপর কাঁচা হলুদ, পথ্য। তো এই পথ্যগুলো দেখবেন যে মার্কেটে কি বলে 60টা ক্যাপসুল বিক্রি করতেছে 600 টাকা দিয়ে, 60টা ক্যাপসুল। তো এইটা আমার কাছে মনে হয়েছে যে অনেক ডাক্তাররা, যেমন ডাক্তার জাহাঙ্গীর কবির সহ যারা এই ধরনের আছে, আপনি যদি তাদের কথা শুনেন, তারা একেবারে ওষুধ ছাড়া রোগী ভালো করে দিবে। আপনি তাদের কাছে যান, গেলে 20,000 25,000 টাকার ওরা খাবার ধরায় দিবে। তো এইটা একরকম আগ্রাসন। তো আমি এই বিষয়টা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। আমার নিজের তো কি বলে এগ্রিকালচার একটা অভিজ্ঞতা আছে, আমার পার্সোনাল এগ্রিকালচার ফার্ম আছে। তো আমি চাচ্ছি যে এই যে 600 টাকা দিয়ে যে ক্যাপসুল গুলো বিক্রি করে, এটা 200-250-এর ভিতরে নিয়ে আসা যায় কিনা, মানুষকে একটা টলারেট লেভেলে নিয়ে আসা যায় কিনা। দেখা যাচ্ছে যে এই কি বলে বার্গের, অর্থাৎ আমেরিকার বার্গের অ্যাপেল সিডার ভিনেগার
ডাক্তার জাহাঙ্গীর কবির বিক্রি করতেছে 1500, 1600, 1700, 1800 টাকা বিক্রি করতেছে, আর দারাজে বিক্রি করতেছে 320 টাকা। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে? বিষয়টা কি? বিষয়টা হলো যে মুখে মধু দিয়ে রুগীদেরকে আমরা ডাকলাম, ডেকে সেখানে অনেক বড় ব্যবসা করলাম। এটা কিন্তু একটা খুব খারাপ একটা বিষয়। তো এই বিষয়টা থেকে আমাদেরকে রোগী বান্ধব হইতে হবে। রোগীকে, হ্যাঁ, আমি যখন চিকিৎসা দিই, আমার কাছে রোগী আসলে আমি একটা ফি নেই, ধরেন আমি 1500 টাকাই ফি নিলাম, বাকি বিষয়গুলোকে রুগীকে ছাড় দিতে হবে। সব জায়গায় আমাকে প্রফিট করলে হবে না, সব জায়গায় লাভ করলে হবে না। হ্যাঁ, যেন রুগী সারা বছর এই চিকিৎসাটা চালাই দিতে পারে। আপনি বিশেষ কোনো ডাক্তারের কাছে গেলেন, আপনাকে একেবারে ফুড সাপ্লিমেন্ট মিলাই আপনার 15,000, 20,000, 30,000 টাকার ওষুধ ধরাই দিল, প্রতি মাসে আপনার 15-20 হাজার টাকার ওষুধ। বাংলাদেশের কয়টা মানুষ এই 15-20 হাজার টাকা প্রতি মাসে খরচ করতে পারবে বলেন তো? এটা এটা একেবারে বোকার মতো কিছু মানে আচরণ হচ্ছে, যে আচরণের কারণে মানে মানুষ এটা ধরে রাখতে পারবে না। হ্যাঁ, যেই বিষয়টা যুদ্ধ জয় করা সহজ, কিন্তু ধরে রাখা যেমন কঠিন। একটা ডাক্তারের কাছে রুগী আসতে হবে এবং রুগীটাকে সুস্থ হওয়া পর্যন্ত রুগীটা যেন ডাক্তারের কাছে থাকতে পারে, সেরকম একটা টলারেট রেটে, অর্থাৎ টলারেট খরচ বা টলারেট অ্যামাউন্টে তাকে রাখতে পারাটাও কিন্তু মানে রাখতে পারতে হবে। তো এই বিষয়টা নিয়ে আমি কাজ করতেছি, যেন পথ্য পাঠ্যের ব্যাপারটা আমরা খুব চিফ প্রাইজে নিয়ে আসতে পারি।